নমস্কার শ্রোতা বন্ধুগণ, ভিন্ন স্বাদের গল্পের সমাহার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ নতুন একটি দিনে আবারও নতুন একটি মজার গল্প নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে লেখক চিন্ময় হরির লেখা যে মজার গল্পটি পাঠ করে শোনাবো, গল্পটির নাম স্মৃতিধরের পুরী ভ্রমণ। খুব মজার একটি ছোট্ট গল্প। আশা করছি গল্পটি আপনাদের বেশ ভালো লাগবে। গল্প পাঠ ভালো লাগলে গল্পের শেষে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক আজকের গল্প স্মৃতিধরের পুরী ভ্রমণ। আমাদের গল্পের নায়ক স্মৃতিধর নামেই স্মৃতিধর। আসলে তিনি প্রচণ্ড ভুলোমনা। তার এই ভুলো মানসিকতার লাখো লাখো উদাহরণ আছে। তার মধ্যে থেকে একটি গল্প আজ তোমাদের শোনাবো। তোমরা আবার এটাকে শুধু গল্প বলে ভেবো না, এটা এক্কেবারে সত্যি ঘটনা। এবার তোমাদের স্মৃতিধর বাবুর সঙ্গে আলাপ করিয়ে দিই। ওর পুরো নাম স্মৃতিধর ধর। লোকে আড়ালে আবডালে বলে স্মৃতি ঝড়ঝড়। বর্তমানে একটা রাজ্য সরকারি অফিসের বড়বাবু এই স্মৃতিধর বাবুর ছেলে মেয়ে বউ নিয়ে সুখের সংসার। কিন্তু সুখের মাঝে কাঁটা হয়ে ওঠে তাঁর এই ভুলোপনা। তোমাদের এখন যে ঘটনার কথা বলবো সেটা অবশ্য অনেক বছর আগের কথা। তখন স্মৃতিধর বাবু সবে বিয়ে করেছেন। বিয়ের আগে অবশ্য তাঁর এই ভুলো রোগের ব্যাপারে তাঁর স্ত্রী মলিনা দেবী কিছুই জানতেন না। বিয়ে, বাসি বিয়ে, মায় বউ ভাতের দিনেও টুকটাক কিছু ভুল ভালে তার মনে হয়েছিল নতুন বর বোধহয় নিছকই মজা করার জন্য ভুলে যাওয়ার ভান করছেন। কিন্তু এটা যে অভিনয় নয়, হাড়ে হাড়ে সত্যি, এ কথা সেদিন নিজেকে দিয়েই উপলব্ধি করেছিলেন মলিনা দেবী। বৌভাতের 7 দিন পর স্ত্রীকে নিয়ে স্মৃতিধরের পুরী যাওয়ার কথা। স্মৃতিধরের সহকর্মীরা তাদের বিয়ের উপঢৌকন হিসাবে পুরী ভ্রমণের 2টি রেল টিকিট আর নির্দিষ্ট হোটেলে ত্রিরাত্রি যাপনের ফুল পেমেন্ট করা পাকা রসিদ দিয়েছিল। ফলে পূর্ব নির্ধারিত দিনে পুরী ভ্রমণ অবশ্যম্ভাবী হয়ে উঠল। দিনের দিন তল্পি তল্পা গুছিয়ে নববিবাহিতা স্ত্রীকে সঙ্গে নিয়ে ট্যাক্সি চেপে স্মৃতিধর সটান হাওড়া স্টেশনে হাজির। পাক্কা ঘণ্টা দেড়েক প্ল্যাটফর্মের মেঝেতে শতরঞ্চি বিছিয়ে অপেক্ষার পরিসমাপ্তি ঘটে মাইকে নির্দিষ্ট ট্রেনের প্ল্যাটফর্মের আগমন ঘোষণায়। স্মৃতিধর টপাটপ শতরঞ্চি গুটিয়ে পাটে পাটে ভাঁজ করে হাত ঝোলা চটের ব্যাগে চালান করে বউকে পাশে নিয়ে অন্যান্য লটবহর সমেত নির্ধারিত প্ল্যাটফর্মে হাজির হয়ে গেলেন। ততক্ষণে প্ল্যাটফর্মে ট্রেন ঢুকে গেছে। লোকজন লটবহরে প্ল্যাটফর্ম চত্বর গমগম করছে। সবাই যেন হুশ করে পুরী চলে যেতে চায়। প্ল্যাটফর্ম ধরে গাড়ি বরাবর সস্ত্রীক কিছুটা হাঁটার পর হঠাৎ স্মৃতিধরের মনে হলো, আরে আমাদের বার্থ কত নম্বর কামরায় পড়েছে এটা তো মনে আসছে না। তৎক্ষণাৎ স্ত্রীকে শুধান, হ্যাঁ গো, টিকিটটা বের করো দেখি। মলিনা বলেন, সে তো সকালে যখন বের করতে বলেছিলে তখনই তো গয়নার বাক্স থেকে টিকিট দুটো বের করে তোমায় দিয়েছিলাম। তুমি বলেছিলে টেবিলের ওপর রাখতে, আমি সেখানেই রেখেছিলাম। তুমি সঙ্গে করে আনতে ভুলে যাওনি তো? না না, তা কেন হবে, এনেছি। তবে তাড়াহুড়োয় টিকিট দুটো কোথায় যে রেখেছি সেটা এখন মনে করতে পারছি না। তাহলে এখন কি হবে? মুহূর্তেই মলিনা আঁতকে ওঠেন। চিন্তা করো না, টিকিট ঠিক পেয়ে যাব। স্মৃতিধর স্ত্রীকে আশ্বস্ত করে নিজের জামার পকেট, বুক পকেট, প্যান্টের পকেট, চোরা পকেট, মানি ব্যাগ এক এক করে সব হাতড়াতে থাকেন। কিন্তু টিকিটের টিকিট দেখা মেলে না। তখনকার দিনে দূরপাল্লার ট্রেনের প্রতিটি কামরার দরজার পাশে সেই কামরার সংরক্ষিত যাত্রীদের নাম, বয়স, বার্থ সংখ্যা আর গন্তব্যস্থান সমেত তালিকা সাঁটা হতো।
সেটা মাথায় আসতেই স্মৃতিধর সামনের সংরক্ষিত কামরার সামনে ভিড় ঠেলে এগিয়ে যান আর নিজের নাম আর আসন সংখ্যা খুঁজতে থাকেন। সেখানে খুঁজে না পেয়ে পরেরটায়, তার পরেরটায় অনুসন্ধান করতে থাকেন। এভাবে গোটা 7 কামরায় নিজেদের নাম খুঁজে পেতে ব্যর্থ হয়ে শেষে নিজেদের সুটকেসখানা প্ল্যাটফর্মের মেঝেই রেখে তালা মুক্ত করে ওটার ভিতরে আঁতি পাতি করে খোঁজা শুরু করলেন। জামা কাপড়, চাদর, গামছা সব ঘেঁটে ঘ হয়ে গেল, কিন্তু পরমারাধ্য টিকিটের দর্শন মিলল না। ওদিকে ততক্ষণে প্ল্যাটফর্ম ফাঁকা হতে শুরু করেছে। বাকি যাত্রীরা যে যার আসনে উঠে বসেছে। 2-4 জন শুধু ইতিউতি ঘোরাঘুরি করছে, কেউ আবার হয়তো কারো আসার অপেক্ষায় ঘন ঘন হাত ঘড়ি দেখছে, কেউ বা খাবারের স্টল থেকে রাতের খাবার কিনছে। তারই মধ্যে বেশ কিছু লোক অনুসন্ধিস্তু চোখে স্মৃতিধরের কার্যকলাপ উপভোগ করতে লাগলো। সুটকেসের পালা সাঙ্গ হতেই পেট মোটা চটের ব্যাগ হাতড়ানো শুরু হলো। ওটার পেট থেকে শতরঞ্চি, টিফিন ক্যারিয়ার, বান রুটি, বিস্কুটের বাক্স, চানাচুরের প্যাকেট, মুড়ির কৌটো বেরোলেও টিকিটের দেখা মিলল না। সব শেষে গিন্নির হাত ব্যাগ। সেখান থেকে বেরোলো চিরুনি, সিঁদুরের কৌটো, চুলের ক্লিপ, পাউডারের কৌটো, কুমকুম, আরও কত কি। কিন্তু কাঙ্ক্ষিত বস্তুটি নইব নইব চ। এবারে পাশের কামরা থেকে অতি উৎসুক কেউ বলে উঠল, কি দাদা, গরু হারিয়েছে নাকি? তাহলে পাবেন না। বলে খ্যাঁক খ্যাঁক করে হাসতে লাগলো। সমস্ত ঠাট্টা তামাশা অগ্রাহ্য করে মনে মনে নিজের পোড়া কপালের ওপর দোষারোপ করে লটরবহর সমেত গিন্নিকে নিয়ে স্মৃতিধর আবার অগ্রসর হলেন। পরের 2-3টে কামরা ছাড়িয়ে অবশেষে তিনি নিজের আর স্ত্রীর নাম ও আসন সংখ্যা লেখা কামরাটা খুঁজে পেলেন ও টুকুস করে বিশ্বজয়ের ভাব করে গিন্নি সমেত জিনিসপত্র নিয়ে উঠে পড়লেন। মৃদুস্বরে গিন্নি বললেন, ট্রেনে তো উঠে পড়লে, টিকিট কই? চেকার এলে কি বলবে? ও কিছু একটা বলে ম্যানেজ করে নেবক্ষণ। আরে টিকিট সঙ্গে নেই তো কি হয়েছে? টিকিটের মালিক এই আমি, তুমি, এরা তো আছি, এটাই তো সবচেয়ে বড় প্রমাণ, তাই না? বলে স্মৃতিধর নিজেই নিজের কথায় হাসতে থাকেন। নির্ধারিত কূপের 2তলা আর 3তলা আসন তাদের দুজনের জন্য বরাদ্দ। উল্টো দিকের আসন ত্রয়ীর 3 মহিলা যাত্রী আর এপারের 1তলার ভদ্রলোক বেশ গুছিয়ে নিয়ে বসেছেন। স্মৃতিধর সুটকেস আর পেট মোটা ব্যাগটাকে 3তলায় তুলে দিয়ে গিন্নিকে পাশে নিয়ে নিচের আসনে বসতে না বসতেই ট্রেনটা দুলে উঠল। 15 মিনিট হয়েছে কি হয়নি, ট্রেন তখন মোটামুটি গতি নিয়ে নিয়েছে। টিকিট চেকার এসে স্মৃতিধরের কূপের সবার কাছে টিকিট চাইলেন। কূপের বাকি সবাই এক এক করে টিকিট দেখানোর পর চেকার স্মৃতিধরকে উদ্দেশ্য করে রিপিট করলেন, ইয়োর টিকিট প্লিজ। আনতে ভুলে গেছি, ফরগটেন। এই আই অ্যাম স্মৃতিধর ধর, সিট নাম্বার 24, আর এই আমার ওয়াইফ মলিনা ধর, সিট নাম্বার 23। টিকিট না নিয়ে ট্রেনে ওঠা অপরাধ, এটা জানেন না? আগে জানি, আমি বললাম তো টিকিট আনতে ভুলে গেছি। গত সপ্তাহে আমাদের বিয়েতে আমার অফিসের বন্ধুরা পুরী ভ্রমণের যাওয়া আসার টিকিট 2টো উপহার হিসেবে দিয়েছিল। তাড়াহুড়োয় ব্যাগে ভরতে ভুলে গেছি। দেখুন না, ট্রেনের গায়ে সাঁটানো লিস্টে আমাদের দুজনেরই নাম আছে। আমি SMRI। সরি মিস্টার, বিনা টিকিটে ট্রেনে ভ্রমণের জন্য আপনাদের ফাইন 300 × 2, মানে 600 রুপিস। টাকাটা বের করুন, আমি বিল কাটছি। স্যার স্যার, ওটা করবেন না প্লিজ, একেবারে মারা পড়বো। সত্যি বলছি, সঙ্গে অত টাকা নেই। সত্যি করে শপথ করছি, বিনা টিকিটে আমরা ট্রেনে উঠিনি।
বাড়ি থেকে রওনা হওয়ার সময় ভুল করে ফেলে এসেছি। ট্রেনের গতি ততক্ষণে একেবারে কমে গেছে, প্রায় থামে আর কি, বোধহয় সিগন্যাল না পেয়ে দাঁড়াতে যাচ্ছে। সেটা বুঝতে পেরে চেকার বললেন, তাহলে এখনই নেমে যান। আপনার ভাগ্য ভালো যে গাড়ি খড়গপুরের আগেই দাঁড়িয়ে যাচ্ছে। মুহূর্তে জানলার বাইরে দৃষ্টি নিক্ষেপ করে বলে উঠলেন, ওই দেখুন, একটা স্টেশনেই দাঁড়িয়েছে। ঝটপট নেমে পড়ুন, ট্রেন ছেড়ে দিলে কিন্তু আপনাদের ফাইনের কড়ি গুনতে হবে। লজ্জার মাথা খেয়ে অত্যন্ত দ্রুততার সঙ্গে 3তলা আসন থেকে সুটকেস ও অন্য ব্যাগপত্তর পেরে গিন্নি সমেত স্মৃতিধর প্রায় অন্ধকারাচ্ছন্ন নাম না জানা স্টেশনে নেমে গেলেন। আর কিছুক্ষণের মধ্যেই সিগন্যাল পেয়ে হাওড়া পুরী জগন্নাথ এক্সপ্রেস দুলে উঠে চলতে শুরু করল। স্টেশনে পাতা সিমেন্টের বেঞ্চিতে বসে স্মৃতিধর চলে যাওয়া ট্রেনটার দিকে ফ্যাল করে চেয়ে রইলেন। তিনি দেখতেও পেলেন না পাশে বসে থাকা গিন্নির চোখ বেয়ে তখন অঝোর বেগে জলধারা নেমে এসেছে। লজ্জায়, দুঃখে, অপমানে মলিনা দেবী নিমেষের মধ্যে জনশূন্য প্ল্যাটফর্মে কোকিয়ে উঠে মুখে আঁচল চাপা দিলেন। আর স্মৃতিধর কিছুতেই মনে করে উঠতে পারলেন না পুরী ভ্রমণের টিকিট দুটো তিনি কোথায় ফেলে এসেছেন। আজকের মতন গল্পপাঠ এখানেই শেষ হচ্ছে। গল্পপাঠ ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে ভিন্ন ভিন্ন স্বাদের বিভিন্ন ধরনের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নতুন একটি দিনে নতুন একটি গল্প নিয়ে আপনাদের সামনে আমি আবার হাজির হব।